কটক ভ্রমণের তৃতীয় এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। আগের এপিসোডে কি দেখেছি আরেকবার লিস্ট আউট করে দিলাম। আচ্ছা, আমার এত তথ্য সমৃদ্ধ ভিডিও কি একটা লাইকও পেতে পারে না? তোমার একটা লাইক আমার উৎসাহ বাড়ায়, আর সাবস্ক্রাইব আমার চ্যানেল এবং আমাকে সমৃদ্ধ করে। তাই আরেকবার অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই এপিসোডের বিশেষ আকর্ষণ 3টি অসাধারণ মিউজিয়াম। সেই পথেই বারাবাতী ফোর্ট ক্যাম্পাসের মধ্যে পেলাম উড়িষ্যার সর্বপ্রথম ও সর্ববৃহৎ ইনডোর স্টেডিয়াম। একটু এগিয়েই ডান দিকে ঢুকে পড়ব মিউজিয়াম অফ জাস্টিসের উদ্দেশ্যে। একটা অসম্ভব সুন্দর বাগানের মাঝে একটি হেরিটেজ বিল্ডিং। এক নজরেই চোখে পড়বে, ভালো লাগবে। মিউজিয়াম অফ জাস্টিস, কটক। একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের মিউজিয়াম অফ জাস্টিস। একটা মিউজিয়াম যে এত মানে রিচ হতে পারে, এটা না ভিজিট করলে হয়তো জানতেই পারলাম না। আর এই বিল্ডিংটি যে আমার পেছনে দেখছো এই বিল্ডিংটি তৈরি হয়েছিল 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের জন্য। লর্ড কার্জন কোনোদিনই আসেনি, কিন্তু পরবর্তীকালে যখন এখানে হাইকোর্ট চলে আসে 1948-এ, তারপরে হাইকোর্টের চিফ জাস্টিস থাকতো এখানে, তার রেসিডেন্স ছিল। কিন্তু 2012 খ্রিস্টাব্দ থেকে যে চিফ জাস্টিস মনে করে এই বিল্ডিংটি একটি হেরিটেজ বিল্ডিং এবং এটিকে মিউজিয়ামের রূপ দেওয়া যেতে পারে। 2017-তে শুরু হয় মিউজিয়ামটি, কিন্তু তখনও অত আর্টিফেক্ট ছিল না, কালেকশন কম ছিল, কিংবা ঠিক গড়ে ওঠেনি। 2021 থেকে আবার নতুন করে শুরু করে নতুন চিফ জাস্টিস, এবং 2023-এ এটি একেবারে নতুন রিভ্যাম্পড একটা মিউজিয়াম ডিপিক্টিং দ্য জার্নি অফ জুডিশিয়ারি ইন ওড়িশা। এবং এটা আজকের দিনে এটাতে আছে প্রায় 1500 এক্সিবিটস। মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তবু মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম কি দেখতে পাবে এই মিউজিয়ামের ভেতরে। তবে হ্যাঁ, আছে প্রচুর তথ্য। জুডিশিয়াল মিউজিয়ামের কথা বলতে গেলে একটা ছোট গল্প না বললেই নয়। ঘটনাটা 1941 খ্রিস্টাব্দ, তখনও ব্রিটিশ আমাদের দেশে রয়েছে। এখানকার এক লোকাল অ্যাসেম্বলির মেম্বার, আমরা এখন যাকে বলি এমএলএ, নবকৃষ্ণ চৌধুরী, সে এক এমন স্পিচ দেয় যেটাতে ব্রিটিশ কলোনিয়ালিজমের বিপক্ষে বলে এবং ব্রিটিশকে তৎক্ষণাৎ দেশ ছেড়ে স্বাধীন ভারতের রচনার কথা বলে। ব্যাপারটি ব্রিটিশদের মোটেই ভালো লাগে না এবং তারা তাকে বুক করে সেডিশন কেসে। যে তার এই স্পিচ লোককে উদ্বুদ্ধ করবে, ব্রিটিশের বিরুদ্ধে হেট্রেড তৈরি করবে এবং ভায়োলেন্সের সৃষ্টি করতে পারে। এই কেসে তাকে লোয়ার কোর্ট 6 মাসের রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেয়। তারপর এটি চলে যায় সেশন কোর্টে, সেখানে সেই ইমপ্রিজনমেন্টকে কমিয়ে 6 উইকস করা হয়। কিন্তু ব্যাপারটা অত সহজে মেটে না, ব্যাপারটা যায় পাটনা হাইকোর্টে। তখন হ্যাঁ, পাটনা হাইকোর্টের জুরিডিকশনে ছিল ওড়িশা। পাটনা হাইকোর্ট কিন্তু সব বিচার বিবেচনা করে তাকে সম্পূর্ণভাবে অ্যাকুইটাল দেয় এই কেসে, এবং সেখানে পরিষ্কার লেখে তার অর্ডারের মধ্যে, সেই অর্ডারের কপিও রয়েছে এই জুডিশিয়াল মিউজিয়ামে। তাতে লেখা হয় যে হি এক্সারসাইজ হিজ রাইট অফ ফ্রিডম অফ স্পিচ। আমার মনে হয় ফ্রিডম অফ স্পিচের উপরে এর থেকে কোনো স্পষ্ট জাজমেন্ট স্বাধীনতার পরেও হয়। স্বাধীনতার কথা যখন উঠলই, চলো স্বাধীনতা সেনানী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান ও একটি মিউজিয়াম দেখে নিই। মেইন গেটের ডান দিকে রয়েছে একটি আস্তাবল ও
ঘোড়ার গাড়ি হয়তো ব্যবহার হতো সেই সময়। এই পুরো প্রপার্টি এবং মিউজিয়ামটি মেনটেন করে কটক মিউনিসিপ্যালিটি। সামনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, আমার গাইড পান্ডাজি, আর তার ঠিক পেছনেই রয়েছে একটা সুন্দর নেতাজির হাফ বাস্ট। আর এই সেই বিল্ডিং, যেই বিল্ডিংয়ে থাকতো নেতাজি তার পরিবারের সঙ্গে, জানকীনাথ ভবন। আমি এখন আছি জানকীনাথ ভবন। এখানেই জন্ম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। বাবা জানকীনাথ বসু, তার 8 ছেলে এবং 6 মেয়ে। সুতরাং বুঝতেই পারছো একটা বিশাল পরিবারের জন্য তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। এইখানে ছোটবেলা থেকেই বড় হয়ে ওঠে নেতাজি সুভাষ। এখানকার একটি স্কুলে, ইউরোপিয়ান স্কুল, সেই স্কুলে প্রথমে পড়াশোনা করে এবং পরবর্তীকালে রাভেনশা কলেজিয়েট স্কুলে তার স্কুলিং কমপ্লিট করে তারপরে যায় কলকাতায় প্রেসিডেন্সিতে পড়াশোনা করতে। শেষমেশ অবশ্য পড়া শেষ হয় স্কটিশ চার্চে। কিন্তু এই বাড়িতে, জানকীনাথ ভবনে রয়েছে তার অসংখ্য স্মৃতি। এই বাড়ির প্রায় 12টি রুমকে তৈরি করা হয়েছে, কনভার্ট করা হয়েছে মিউজিয়ামে। সেখানে তার জীবনের বিভিন্ন অধ্যায়ের প্রচুর ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র, পরিবারের ছবি, তার লেখা চিঠিপত্র সব নিয়ে এই মিউজিয়াম। যে কোনো বাঙালির পক্ষে এটাকে উপেক্ষা করে চলে যাওয়া অসম্ভব। সত্যি বলতে শুধু এটা দেখতেই বাঙালি ছুটে আসতে পারে কটক নেতাজি মিউজিয়াম, জানকীনাথ ভবন। এই বাগানের চারিদিকের প্রাচীরে রয়েছে প্রচুর ওয়াল পেন্টিং নেতাজির জীবন ও কাহিনী নিয়ে। কিন্তু মিউজিয়ামের মধ্যে কোনো রকম ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার চলে এলাম স্টেট মেরিটাইম মিউজিয়াম। মহানদীর পাশে, ব্যারাজের কাছে, রিং রোডের ওপর এই বিশাল মিউজিয়ামটি। সময় এখানে একটি মেরিটাইম ওয়ার্কশপ ছিল। আজ এটিকে রূপান্তরিত করা হয়েছে একটি অসাধারণ মিউজিয়ামে, যেখানে রয়েছে বোট বিল্ডিং এবং সমুদ্র যাত্রার বিভিন্ন টেকনিক্যাল, জিওগ্রাফিক্যাল এবং নটিক্যাল ইনফরমেশন। তুমি কি জানো, একসময় বঙ্গোপসাগরকে বলা হতো উৎকল সাগর, কারণ ভারতের, বিশেষ করে পূর্ব ভারতের সমস্ত ট্রেড রুটই ছিল এই কটক থেকে, বিশেষ করে মেডিভেল পিরিয়ডে। তাই একটা বড় মেরিটাইম ইতিহাস রয়েছে কটকের। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের আচার ও উৎসব, জাহাজ ও সমুদ্র যাত্রা ঘিরে। তাই আজও এখানে পালিত হয় বালিযাত্রা উৎসব। হ্যাঁ, নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার দিন থেকে প্রায় 10 দিন চলে সেই উৎসব। একটা খুব সুন্দর ট্রেডিশনাল বোট বিল্ডিং ইয়ার্ড, একটা নৌকো বা বোট, সিওয়ার্দি বোট কিভাবে তৈরি হয় ট্র্যাডিশনালি, সেটাই এখানে দেখানো হয়েছে ভারী সুন্দরভাবে। আর এবার ঢুকছি একটা আধুনিক বোট বিল্ডিং ইয়ার্ডে। সেখানে থাকে অগণিত মেশিনপত্র এবং যা দিয়ে ধীরে ধীরে তৈরি হয় বোট। এই গ্যালারিতে দেখানো হয়েছে বোট লঞ্চিং এবং সমুদ্র যাত্রার আগে কিছু রিচুয়ালস, হ্যাঁ, ট্র্যাডিশনাল রিচুয়ালস। রয়েছে বোটে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র, টেকনিক্যাল, নন টেকনিক্যাল। রয়েছে দিক নির্দেশনের জন্য সেক্সট্যান্ড, যেগুলো আগে ইউজ হতো, এখন অবশ্য সব স্যাটন্যাবে পরিণত হয়েছে। রয়েছে বিভিন্ন রকমের বোটের মডেল, কারণ তাদের গঠন আলাদা।
সেই সেলবোট থেকে শুরু করে ফাইটার শিপ পর্যন্ত। আর রয়েছে কিভাবে শিপের ক্যাপ্টেন দিক নির্দেশ করে, চার্ট রিড করে। এই ওপেন শেডটিতে রয়েছে আমাদের মানব জাতির বোটের ইভলিউশন, ধীরে ধীরে কি করে বোটের পরিবর্তন হচ্ছে। এই দেখো, এটা একটা র্যাফট টাইপ বোট, তারপরে ছোট নৌকো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কি করে একটি পূর্ণাঙ্গ বোট তৈরি হলো। তারই একটা বলতে পারো ক্যালাইডোস্কোপ। এই মিউজিয়ামেরই একটি অংশে রয়েছে মেরিন অ্যাকোয়ারিয়াম। প্রথমেই চোখ জুড়িয়ে যাবে এই কালারফুল মাছগুলো দেখে, সত্যি বলে মনেই হবে না, স্বপ্নের মতো। রয়েছে আরও বিভিন্ন রকম মাছ ও সমুদ্রের তলার পরিবেশ, সব সামুদ্রিক মাছ, কারণ সামুদ্রিক মাছই হয় বেশি কালারফুল। ফ্লাওয়ার হর্ন একটি বিশেষ প্রজাতির মাছ, তার মাথার ওপর দেখো একটি ফুলের মতন হর্ন, সেই জন্য নাম হয়তো ফ্লাওয়ার হর্ন। আমি আন্দামানের মানুষ, তো সমুদ্রই আমার প্রথম ভালোবাসা, তাই দেখতে দেখতে হারিয়ে গেছিলাম এই অ্যাকোয়ারিয়ামে। সত্যি সত্যি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সব কিছুকে। একটা কন্টেন্টেড মন নিয়ে বেরোলাম মেরিটাইম মিউজিয়াম থেকে। এবার সোজা চলে যাব জাবরা পার্ক হয়ে জাবরা ড্যাম। প্রায় 2 কিলোমিটার লম্বা এই ড্যামে রয়েছে 95টি গেট। হ্যাঁ, 95 গেট। মহানদী এখানে অনেক অনেক চওড়া এবং প্রচুর জল। আর এখান থেকে দেখে নেব একটা সুন্দর সানসেট, বেস্ট সানসেট পয়েন্ট ইন কটক। কথা ছিল জাবরা ক্যানালের পাশে স্ট্রিট ফুড এরিনাতে একটু স্ট্রিট ফুড এক্সপ্লোর করব, তারপর ঢুকে যাব ব্যঞ্জন ফুড কোর্টের মধ্যে। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, দুদিকে দুটো ফুড কোর্ট, যেখানে রয়েছে বেশ কিছু ইটারি আউটলেটস, রয়েছে অনেকটা ছড়ানো ছেটানো হ্যাং আউট এরিয়া, আর রয়েছে একটি সুন্দর তিতলিযুক্ত সেলফি পয়েন্ট। রয়েছে এই রাতেও বোটিং ফ্যাসিলিটি পাশের ক্যানালে। না, আর নয়, এবার একটা ফুড কোর্টে বসে পড়ি ডিনারের জন্য। সঙ্গে আছে পান্ডাজি। কি খেলাম? পান্ডাজি নিল চিকেন চাকুলি, আর আমি নিলাম চাটনি চাকুলি সঙ্গে ফ্রুটস। আর হ্যাঁ, স্পেশাল লস্যি তো ছিলই। কটক ভ্রমণ এখানেই শেষ করছি, তবে স্ট্রিট ফুডের জন্য নিয়ে আসছি আরেকটি আলাদা এপিসোড, অনলি স্ট্রিট ফুডস অফ কটক। কটকের সবকটি এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এখানে বেড়ানোর সম্পূর্ণ তথ্য। আবার বলছি, একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আমার। আবার এক্সপ্লোর করব নতুন কোনো স্থান, দেব নতুন ডেস্টিনেশন। ভালো থেকো।